অবরুদ্ধ নিষেধ পর্ব সংখ্যা ৭৪। লেখনীতে তেজস্মিতা মর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সেই দিন রাত ১:৩০টার দিকে কামরুল মরে গেল। দোলন সাহেব ওদেরকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। এমপির কানে তিনজনের অবস্থার খবর দেননি। জয় ঘুমে অচেতন। তার ফোন বাজছে। অন্তু দ্রুত ফোনটা সাইলেন্ট করলো যাতে ঘুম না ভাঙে। আস্তে আস্তে জয়ের পাশ থেকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে চুপ করে রইল। দোলন সাহেব ব্যস্ত কণ্ঠে বললেন, দাদা, তোর বউ এবার তো জানের কাল হবে। মরবি তুই, নিশ্চিত জেনে রাখ বেটা। তুই মরলে তোর খয়রাতে আমি চরম চরম করে ঢোল বাজাবো। অন্তু দোলন সাহেবের কণ্ঠ চিনে ধীর আওয়াজে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ও, মুসিবতের বেটি, তুমি ধরছো কল? তোমার পতি কই? কি হয়েছে স্যার? দোলন সাহেব দীর্ঘশ্বাস টেনে খুব রিল্যাক্স করে বললেন, কি হয়নি তা জিজ্ঞেস করো। যা হয়েছে অত বলার এনার্জি নেই। সকালে কোর্ট আছে, এনার্জি লস করতে পারবো না। আমার আন্দাজ বলছে ওদের তিনজনের কেউ একজন জাহান্নামে পৌঁছে গেছে। দোলন সাহেব অন্তুর বিচক্ষণতার প্রশ্ন ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। এবার একটু ভয় পাও মেয়ে, পথ সহজ না। তুমি ওদের কাল হতে গিয়ে তোমার নিজের কাল হবে। তোমাকে বাঁচাবে কে? আমি তো বলিনি সহজ স্যার। শিকার করতে গেলে জঙ্গলের ডালপালায় চামড়া ছিলার ভয় পেলে চলে না। কখনো বা শিকারের বিষ দাঁতও সহ্য করতে হয়, কিন্তু তা বলে তীরের তাক নড়চড় করতে নেই। দোলন সাহেব বললেন, তুমি দক্ষ শিকারী? না স্যার, আমি শিকারী নই, আমি হলাম শিকার, পরে সুযোগ সন্ধানী। তোমার বলির পাঠা কই? ঘুমাচ্ছে। আপনার কাছে দুটো কথা জানার ছিল। আমার হাতে এখন একটা সিগারেট, যেটা শেষের দিকে। যতক্ষণ ওটা টানবো ততক্ষণ তোমার কথা বলার সুযোগ পাবে। আর আমি তোমার কোনো শুভাকাঙ্ক্ষী নই, মনে রেখো। অন্তু মলিন হাসল, মাথা ঘুরে উঠল। বারান্দার মেঝেতে হেলান দিয়ে বসে অন্তু বলে, আপনি শুধু ওই বাচ্চাগুলোকে মুক্তি করতে আমাকে একটু সহায়তা করবেন তো স্যার? ওই শুধু ওইটুকি, বেশি আশা রেখো না যেন। জয় আমির অথবা হামজাকে আঘাত করতে তুমি আমার কাছে এইটুকু সাহায্য পাবে না, উল্টো বলি হতে পারো, কারণ আমি তোমার শুভাকাঙ্ক্ষী না। মুরসালিন মহানের সঙ্গে কথা হয়েছে তো আপনার? এবার দোলন সাহেব বলছেন, জয় আজকাল ভুল বেশি করছে, আগে করতো না। সেদিন আমাকে মুরসালিনের কাছে একা ফেলে চলে এলো। আমি কি ওকে সতর্ক করব তোমার থেকে দূরে থাকতে? অন্তু হাসল। করতে পারেন, মানলে ওর ভালো, আর না মানলে কি আর করার, সেটা সম্ভাবনাই বেশি। দীর্ঘশ্বাস ফেললেন দোলন সাহেব। হু, যা করবে তাড়াতাড়ি। তোমার মরণের ঘন্টা বাজবে, আমি সেই অপেক্ষায়। যুবতী বয়সে মরে যাবে তুমি, খুব আফসোসের ব্যাপার। যতদিন হামজা না ফিরছে, মিথ্যা আমি বলবো এমপির কাছে। তারপর? জয় ঘুমের মাঝে কেসে উঠল। অন্তু সজাগ হলো। কল কেটে ভাবির নাম্বার তুলে কল করলো। কলটা রিসিভ করলেন রাবেয়া। নাক পরিষ্কার করে সালাম দিয়ে বললেন, কে? ঘুমাওনি? অন্তু, ভালো আছো আম্মু? রাবেয়ার ভারী নিঃশ্বাস শোনা গেল। বেশ কটা মাস অন্তুকে দেখেননি। উপচে আসা কান্নাটা লুকিয়ে নিতে খুব বেগ পেতে হলো ওনার। অন্তু জানে রাবেয়া জায়নামাজে বসা। তাহাজ্জুদে সালাম ফিরিয়ে চোখ মুছে কল রিসিভ করেছেন। রাবেয়া কেমন করে যেন জিজ্ঞেস করলেন, বেঁচে আছিস তো অন্তু? অন্তু হাসে। চোখ জোড়াও জ্বলে উঠল তার। জানালার গ্রিল ভেদ করে আকাশের দিকে তাকালো। অন্তুরা কাঁদে না, আমজাদ সাহেবের নিষেধ আছে। তাই অন্তু নিজেকে সামলে জানায়, আমি মরবো না আম্মু, আমি মরবো না। রাবেয়া কথা বলতে পারছিলেন না। কাঁদলে অন্তু রেগে যেতে পারে, তাই কিছুক্ষণ নিঃশব্দে ফুপিয়ে বললেন, জয়ের কাছে ফোনটা ধরিয়ে দে তো অন্তু, একটু কথা বলবো। কি কথা বলবে? ওর সাথে আমার বোঝাপড়া আছে। ওর সাহস কত হয়েছে রে? ওর না মানাই? ওর কি কলজেও নাই? তোরে কেমনে রাখছে? ওরে জিগাইতাম। ওরে বলতাম, 23 বছর আগে একটা মেয়ে জন্মাইছিলাম আমি। ওরে বলতাম, আমি একটা ছেলেও জন্মাইছিলাম। ওই দুটোর খোঁজ আছে ওর কাছে, একটু দে তো ওর কাছে। কিন্তু ডাকে, আম্মু। রাবেয়া কথা বলতে পারলেন না। অন্তু কিছু বলতে চেয়ে জিহ্বার আগা থেকে গিলে ফেলে। কথাটা আম্মুকে জানাতে তার ছটফটানি লেগে আসে, কিন্তু বলা হলো না। অন্তু শক্ত করে ঢোক গিলে নিজেকে সামলায়। প্রসঙ্গ বদলায়, ভাবির এখন কি অবস্থা আম্মু? সামনের মাসের শেষের দিকে তারিখ দিছে ডাক্তার। তুই আসবি না অন্তু? দেখতে আসবি না? অন্তু নিশ্চুপ।
আর নিয়ন্ত্রণ করতে পারল না। টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের ওপর। আস্তে করে বলল, আসবো আম্মু। ভাবির ডেলিভারি ডেটের আগেই আসবো। আমি না আসলে হয়? সে বিড়বিড় করে অন্তু। বেঁচে থাকলে আসবো আমি আম্মু, বেঁচে থাকলে আসবো। রাবেয়া ডাকলেন, অন্তু। তোর বুকের ভেতর ঢুক করে উঠল। এই ডাকটা সাধারণ ডাক ছিল না, মাতৃত্বের ডাক। এই ডাকে মায়েরা ছেলেদের কাছে নিজেকে তুলে ধরেন। রাবেয়ার তো ছেলেটা নেই। অন্তু রাবেয়ার হাত দুটো ধরে বলেছিল শেষবার, অন্তু তাদেরকে সব ফিরিয়ে দেবে, ভবিষ্যৎটা কাঁধে নেবে। সেই দাবিতেই রাবেয়া ডাকলেন অন্তুকে আজ। তোর ভাবির বাড়ির লোকজন আমার আর তোর ভাবিরে আর বইতে পারছে না অন্তু। আমি বাড়িতে যাইতে চাইলে নিয়ে যাবি অন্তু। আমি আর এইখানে থাকবো না। চোখ বুজলে তোর আব্বু আসে, আমারে বাড়ি যাইতে বলে। তুই আমাকে নিয়ে যা অন্তু। বড় অবুঝ আবদার রাবেয়ার। অন্তুর চোখের সামনে দেখল বিয়ানবাড়িতে সরল রাবেয়া অবহেলিত জীবনটা। ছেলে নেই, স্বামী নেই, ঘরদোর পরের। রাবেয়া মাসের পর মাস দিন কাটাচ্ছে। এর দায় কার? বাকি রাতটা বারান্দায় বসে আব্বুর সাথে কথা বলে কাটালো অন্তু। ভোরের আলো আধো আধো ফোটার সময় রুমে ফিরল। তুলনামূলক ভালো লাগছে শরীর। গরমের ভোর। জয়ের অভ্যাস হলো উপর হয়ে শোয়া। খালি পিঠটা দেখা যায়। তাতে ট্যাটুর মতো ছেপে আছে অসংখ্য এবড়ো থেবড়ো দাগ। লুঙ্গিটা উঠে আছে হাঁটুর ওপর, অনেকটা উপরে। কালো কুচকুচে পশমের ভরা ঠ্যাঙের ওপর একদলা ধরা মাংস নেই। গর্তের মতো তেবে আছে লম্বা ক্ষত। বাহুতে দাগ। কোথাও বা মাংস ঠেলে উঠেছে ভরাট হয়ে, কোথাও কালশিটে পড়ে আছে থাবলা ধরা মারের ছাপ। দেখে মনে হয় কখনো রক্ত জমাটবদ্ধ হয়ে চামড়ার নিচে জমে আছে। যখন তখন টিউমার ও ক্যান্সার হওয়াটা স্বাভাবিক। গোসল করে এসে অন্তু জায়নামাজে বসলো। মোনাজাতে মালিকের কাছে হাত তুলতে হু হু করে কেঁদে ফেলল আসছে। সে বহুদিন রবের কাছে কাঁদেনি। নিজের কলঙ্কিত হাত দুটো রবের কাছে তুলে ধরতে অন্তুর বড় লজ্জা লাগছিল। এই হাতে সে প্রাণ নিয়েছে। যে হাতে সে আইনের কলম ধরতে চেয়েছিল, অপরাধীর শাস্তি দেওয়ার হক কি অন্তর আছে? সেটা কি খুন নয়? খুন কুফরি। আর কুফরি গুনাহ কি আল্লাহ পাক ক্ষমা করবেন? তার আর জয় হামজার মধ্যে পার্থক্য রইল কি? জীবন তাকে কোন পথে পরিচালনা করছে? তুলি নামাজে বসেছিল। তরুণ মৃত্যুর পর সে নিথর হয়ে গেছে। কোয়েলের সাথে আচরণ খারাপ হয়ে গেছে। রুম থেকে বের হয় না, কিন্তু প্রতিবেলা খাবার না দিয়ে গেলে না খেয়েই চলে। কোয়েলের যাবতীয় যত্ন রিমিই করে। রিমি কোয়েলের মা হয়ে গেছে। অন্তু গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। তুলি সালাম ফিরিয়ে বলল, তুমি গিয়ে আরাম করো গে, রান্না আমি করে নেব আজ। অন্তু কিছুক্ষণ তুলির সুশ্রী মুখখানা দেখে বলল, এভাবে কতদিন? কিভাবে আরমিন? যার জীবনে আচমকা দুঃখ আসে, সে না হয় আবার দুঃখ কাটিয়ে সুখ পাবার আশা রাখতে পারে। কিন্তু যার জন্মই দুঃখের খাতিরে, সে কেন বৃথা আশা রাখবে সুখের? এটা আমার অবৈধ বাপের বাড়ি বলে তোমরা কি তাড়িয়ে দেবে আমায়? অন্তু বিছানা ছেড়ে তুলির গা ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তুলির একখানা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলল, আপনার অবৈধ বাপের বাড়ি। আমি কি এই বাড়ির? আমার পরিচয় কি আছে? হিসেবে তুমি এই বাড়ির বউ। এটা জয়ের বাড়ি। ও কথা বলবে না। অন্তু হাসল। আপনার আমার নিজেদের একটা সংসার হলেও পারত, কিন্তু নারী হিসেবে আল্লাহর বোধহয় আমাদেরকে পছন্দ হয়নি। তুলি অন্তুর মুখের দিকে তাকায়। তুমি জয়কে ছেড়ে দেবে আরমিন? আপনার কথা শুনি, কোয়েলকে কিভাবে মানুষ করবেন ভেবেছেন? তুমি নিয়ে নাও। অন্তু তাকালো। তুলি বলল, আমি সত্যি বলছি আরমিন, ওকে আমার ভালো লাগে না। আমার আর এই দুনিয়ায় কিছুই ভালো লাগে না। আমি কে? আমি কেন? আমি কি? এই প্রশ্ন আমাকে পাগল করে তোলে। তোমার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আপনি একজন নারী, আপনি একজন মা। এত বড় দুটো শক্তিশালী পরিচয় থাকতেও এত সংকোচ কেন? তুলি তাচ্ছিল্য করে হাসে। আমি অবৈধ সন্তান, আমি ধর্ষিতা, আমি বিধবা, আমি আশ্রিতা। আরও নাও বড় বড় পরিচয়। এগুলো বললে না কেন? আমি যে দুটো বলেছি সেগুলো এক পাল্লায় রাখুন, আর এগুলোকে এক পাল্লায় রাখুন। দেখবেন ওই পাল্লার ভার অসীম ছাড়িয়েছে। তুমি মেয়ে রোজ রোজ আমায় মিছে সান্ত্বনা দিও না। নিজের কথা ভাবো একটু। আপনি কোয়েল ও নিজের একটা ব্যবস্থা ভাবুন। এখানে দিন ফুরিয়ে এসেছে আপনার। তুলি যেন চমকে উঠল। কেন? তোমরা কি সত্যিই আমাকে বের করে দিবে?
অন্তু শক্ত করে তুলির হাতখানা নিজের মুঠোয় আটল। কেউ আপনাকে বের করবে না, বরং কেউ থাকবে না আপনাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য। কোথায় যাবে? কি বলছো তুমি? কি করছো তোমরা? আমরা কারা জানি না, কিন্তু ধরুন এই বাড়িটা ভাঙার জন্য একজন দিনমজুর দরকার। আমি সেই দিনমজুর। তুলি একটু আঁতকে উঠল। বিস্ময় ও হতবিহ্বলতায় কিছু উচ্চারণ করতে পারল না। অন্তু বলল, আমি আপনার কাছে আজ এমন কিছু চাইতে এসেছি যা আপনার মন ভাঙতে পারে, মায়ের বাঁধতে পারে, কিন্তু আজ আপনি আমায় ফিরিয়ে দেবেন না। কি চাইতে এসেছো আরমিন? ভয় পাবেন না? আবেগ আপনাকে ভয় পেতে বলবে, কিন্তু বাস্তবতার কাছে আবেগ এক মুঠো ছাই। আপনি যে মুখে হামজাকে ছোট থেকে ভাই বলে ডেকে আসছেন, সেই মুখে আপনি তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। তুলি যেন গেড়ে বসল। কি বলছো তুমি? বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে হয়? আপনার সন্তানের পিতাকে সে ভাই হিসেবে মেরে হয়তো ভালোই করেছে, কিন্তু সে আরও এমন অনেক সন্তানের জন্য নরকের দেবতা, যার জন্য আপনার স্বামীর মৃত্যু হবে তার হাঁটু ভেঙে যাওয়ার প্রথম ধাপ। বোনের মুখে ভাইয়ের বিরুদ্ধে নিজের স্বামীর হত্যাকাণ্ডের সাক্ষী বড় কার্যকর। তুলি ভাষাহীন চোখে চেয়ে রইল। অন্তু বাম হাতের মুঠোয় রাখা চাবি নিয়ে তুলিকে নিয়ে একবার বড় ঘরে গেল। তুলির বমি ঠেলে আসে, চোখ ফুঁড়ে আসে সেখানকার দৃশ্য দেখে। বস্তার মতো নিথর পড়ে আছে এক একটা ছোট ছোট দেহ। তার মাঝে রক্তাক্ত কয়েকটা যুবক ফজরের নামাজ আদায় করছে। সেখান থেকে বেরিয়ে অন্তু শুধু একটা কথা বলল, ওদের মায়ের কোলে ভরিয়ে দিতে আপনার একটা সাক্ষী চাই আমার। এরপর আমি এই লড়াইয়ে আমি বাঁচতে পারি, তো আপনার ভরটুকু আমার। অন্তু রিমির ঘরে আর গেল না। সে জানে রিমি এখন নিস্তেজ শরীরে বিছানায় পড়ে নীরবে কাঁদছে। অন্তুর চোখে বড় বাধে এই দৃশ্য। রিমি তার এই বয়সে একজন সরল বিধ্বস্ত বান্ধবী কিনা। বাথরুমে যদি 10টা লুঙ্গিও জমা হয়, তা কখনো নিজে হাতে ধুয়ে দেয় না জয়। দরকার পড়লে নতুন একটা কিনে এনে পরবে। 4টা লুঙ্গি জমেছিল। অন্তু সেগুলো ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে এলো। একটু ভালো মতন দেখলো বাড়ির গোটা আশপাশটা। পাহারা নেহাত কম বসায়নি হামজা। বেলা একটু বাড়লে একসাথে দুটো বমির ওষুধ খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকলো। 1 কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে গিয়ে জয়কে ডাকলো। বেলা 9টা বাজে। উঠবেন নাকি পানি টানি ঢেলে দিব গায়ে? জয় গালি ঝাড়ার জন্য বোধহয় আধা চোখ খুলেছিল, কিন্তু গালি এলো না মুখে। অন্তু চুল আশ্রাচ্ছে, কোমর সমান চুল, খুব সামান্য কুকরানো, দেখতে আরো বেশি সুন্দর লাগে। অন্তু এক পর্যায়ে চুলটাকে পিঠ থেকে তুলে সামনে আগলে নিয়ে আঁচড়াতে লাগলো। হাতের চিকন চুড়িখানা চিকচিক করে উঠল অন্তুর। বেরিয়ে এলো গলার চেন। জয় চোখ বুজে ফেলে এই পর্যায়ে। জয়ের কাছে মনে হলো এটাকে অপৃথিব এক সকাল বলে। এই সকালের মায়ে যদি জয়ামির পড়ে, দোষটা একটু জয়ামিরের নয়, কিন্তু ধ্বংসাত্মক ক্ষতিটা জয়ামিরেরই। এই মায়ের প্রশ্নও তার জন্য সর্বোচ্চ ক্ষতিকর। দুর্বলতার ঠাঁইকে সাধারণ ভাষায় মায়া বলে। জয়ের চোখের পর্দায় ভেসে উঠল, অন্তু যে অবস্থায় দাঁড়িয়ে আছে, স্বামী হিসেবে এখন কর্তব্য অন্তুর ওই চুল সরানো খোলা কাঁধে একটা চুমু খাওয়া। কিন্তু সে যে স্বামী হবার আগে আসামি। জয় উঠে দাঁড়িয়ে লুঙ্গি বাঁধে। ঘড়িতে সবে 7:30। তার বউ একটা বাটপারি করেছে। এর শাস্তি কিভাবে দেওয়া যায়? অন্তু সে সময় বলে উঠল, কি খাবেন? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? আমি বুঝতে পারছিলাম না কি রান্না করা যায়। আপনি যা খাবেন তা শুনলে একটা আইডিয়া পাওয়া যেত। জয় এমন ভাব করে হেঁটে এসে অন্তুকে ধাক্কা মেরে সরিয়ে গা ঘেঁষে আয়নার সামনে দাঁড়ালো, যেন সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে এলোমেলো চুল ঠিক করতে খুব ব্যস্ত। ঘন ফ্রেঞ্চ কাট ঝাঁকড়া চুলে হাত বুলাতে বুলাতে বলল, বিরিয়ানি রাঁধো। আর চোখে অন্তুকে দেখলো আয়নার ভেতরে। কিন্তু আর চোখে জয়কে লক্ষ্য করে বলে, পছন্দ? জয় এবার অন্তুর দিকে ঘাড় কাত করে, হলে কি? আমারও পছন্দ। জয় যেন একটুখানি থমকায়, আর একটু গা ঘেঁষে দাঁড়ায়, তাকিয়ে থাকে। কিছু সময় পর হেসে ফেলে অন্তুর কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, পছন্দ চেঞ্জ করে ফেলো ঘরোয়ারি, নয়তো ভালো মানুষদের সমাজে বদনাম হয়ে যাবে জয় আমিরের পছন্দ মতো একটা জিনিস নিজের পছন্দের রাখার দায়ে। তোমার জয় আমির ভালো না। কিন্তু ঠোঁট বাঁকিয়ে হাসে। তার নামে বদনাম হয়ে এই নাম পেয়েছে। বদনামের ওপর বদনাম দৃশ্যমান হয় না। জয় মাথা নিচু করে হেসে বিড়বিড় করে বলে, আমার নামটাই এক জ্বলন্ত বদনাম। কি বলেন উকিল মহাদয়া? আমি তো বিরিয়ানি রান্না তেমন পারি না, মানে আম্মু করতো। আমি। অন্তু সরে দাঁড়াই।
এই সকল মুহূর্তে জয়কে আপাতত বিরিহ দিয়ে তার চাপা আহত মুখখানা বড় প্রশান্তি দেয়। জয় বলতেছে, বুঝছো, রান্নাবান্না, স্বামীর যত্ন, সংসার সামলানো শেখার বয়সে ওকালতি আর তদন্ত শিখলে তোমার স্বামীর কপাল এইরমই হবে সিস্টার। আমার স্বামীর জন্য দুঃখ পেলুম। অন্তু হেসে ফেলল। জয়ের মনে হলো দেওয়ালে মাথা ঠুকে হাসপাতালে চলে যেতে। এরকম একখানা অভাবনীয় সকাল পাওয়ার কথা সে অজ্ঞান হয়েও ভাবে না। আজ তার সাথে উল্টোপাল্টা ব্যাপার ঘটছে। অন্তু জয়কে ৪ বার মুদির দোকানে পাঠালো বিভিন্ন মশলাপাতি ইত্যাদি আনতে। তার কুকুরগুলো রুটি খাওয়াতে একটু দেরি হলো শেষবার। বকতে বকতে দোতলায় উঠল। ৮ বার ওঠানামা করতে হয়েছে সিঁড়ি দিয়ে। অন্তু বলল, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে। এবার জয় বলছে, মাথার ওপর তুলে এক আছাড় মারবো এইবার কোয়েল রেও তোমারেও। তো আমি যাই, দুধ নিয়ে আসি। বের হয়ে দেখ, আজ হব। এ, আরেকবার কন, শুনি নাই। কিন্তু সরল নজরে তাকাই। জয় এক মুহূর্তের জন্য ঘোরে আচ্ছন্ন হয়ে উঠল। অন্তুর এই মারপ্যাঁচটা খাটছিল খুব জয়ের ওপর। কখনো নমনীয়তা না দেখানো অন্তু হঠাৎই এই চূড়ান্ত সময়ে কোমলতা প্রদর্শন করায় জয়ের চাতুর্য হতবিহ্বল হয়ে পড়ছিল। আমি আজ ভার্সিটিতে যেতে চাই, আপনার অনুমতি আছে? জয় যেন ভুল শুনল। কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে থেকে চোখ ফেরালো। আমার অনুমতি চাই তোমার? আপনার অনুমতি থাকলে আমি আজ ভার্সিটিতে যাব। সেমিস্টার শেষের দিকে, অ্যাটেন্ডেন্স থাকা চাই। জয় ঢোক গেলে একটু সময় নিয়ে বলল, আমি নামিয়ে দেব। অন্তু একটু আপত্তি করল না। আপনি কোথায় যাবেন? জেলখানায়। কিন্তু মশলা কষানো চামচ নাড়া দিতে দিতে কষা মশলা ছুটে এসে অন্তুর বাম হাতে লাগলো। মুখের নরম ত্বক জ্বলে উঠতেই অন্তু ছিটকে দাঁড়ায়। জয় যেন উড়ে এসে অন্তুর মুখটা অধিকারের ন্যায় ট্যাপ ছেড়ে হাতের মুঠোয় পানি নিয়ে খততে দেয়। কিন্তু মুখের সংবেদনশীল ত্বকে ঠিক ফোসকা পড়ে গেল, কালো দাগ উঠে এলো। ততক্ষণে মশলা পুড়ে ধোয়া উঠে গেছে। সেই গন্ধে অন্তুর চোখ মুখ উল্টে এলো। জয় দ্রুত অন্তুর মুখ ও মাথাটা অনিয়ন্ত্রিত হাতে যেন নিজের চড়া বুকের সাথে চেপে ধরে। ধরে রাখে ওইভাবেই। জয় লম্বা কাষ্ঠল শরীরটার তুলনায় অন্তু মেয়ে হিসাবে লম্বা হয়েও খাটো। এক হাতে গ্যাস অফ করে অন্তুর চুলে হাত রাখে জয়। আলতো চাপে বুকের কাছে অন্তুর মুখটা চেপে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। অন্তুর অসুস্থ নিঃশ্বাস জয়ের বুকে ছুটে পড়ে। আলতো হাতে বারবার অন্তুর চুলে হাত বোলায়। এই জয়কে চেনা যায় না। জয় নিজেও চেনে না ভুল করে এই জয়টাকে। এই জয় জয় আমিরের ধ্বংসের প্রতিনিধি। অন্তু টের পায় জয়ের হৃৎপিণ্ডে আন্দোলন চলছে। ড্রিম ড্রিম করে হৃৎ পটাকা খুলছে। রক্ত বইয়ে দিয়ে আবার তার চেয়ে দ্রুত জোরে আটকে যাচ্ছে। অন্তু এক পেশে হাসে আলতো। এইরকম বুকের ধুকপুকানি অন্তু টের পেয়েছিল। হাত পা থরথর করে কেঁপেছিল। যেদিন তার ঘরে অবৈধ বিচরণ প্রমাণিত হচ্ছিল ভরা সমাজে। হৃদযন্ত্রের এই উত্তাল তাণ্ডব একই রকম, শুধু শর্ত আলাদা। জয় আস্তে করে জিজ্ঞেস করে, বমি করবে? বাথরুমে নিয়ে যাব? না, এখন আর বমি পাচ্ছে না। অন্তু এক প্রকার সূক্ষ্ম অবহেলায় জয়কে সরিয়ে দিয়ে সরে আসে। তারপর জয়ের মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম একটা আহত ভাব লক্ষ্য করে। জয় অন্তুর মুখে ছোট্ট ক্ষততে গভীরভাবে একটা চুমু খায়। বেশ কিছুক্ষণ ঠোঁট সরায় না। সামান্য একটু জিহ্বা আগা ছুঁয়ে যায় অন্তুর মসৃণ গালটা। জয় যেন শুষে নিশ্চিহ্ন করতে চায় অন্তুর গালের দাগটাকে। মুখ তুলে আঙুল নেড়ে ঘষে সেখানে। শব্দহীন হেসে বলে, এই গালে আমার ঠোঁট ততটা সময় স্থায়ী হবে না যতটা সময় এই দাগ। পোড়ার দাগ ওঠে না। আমার কি এ দাগের ওপর হিংসা করা উচিত ঘরওয়ালি? অন্তু মাথা নাড়ে। আপনি কি পোড়া দাগ নন আমার জীবনে? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ড। আমি সেইখানে আগুনে পুড়ে কালো কয়লা হওয়া জ্বালানি খড়ি। জয় অন্তুর বাহুটা এতক্ষণ চেপে ধরে নিজের শরীরটাকে অবলম্বন খুঁটি হিসেবে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দুর্বল শরীর। এবার অন্তুকে রান্নাঘরে মেঝেতে বসল। জয় নিজেও মেঝের ওপর ঠেসে বসে আস্তে করে দেওয়ালের সাথে হেলান দিল। মাথাটা এলিয়ে দেয় অন্তুর দিকে ঘাড় কাত করে বলল, আমাকে তুমি অগ্নিকুণ্ড বলো, অথচ আমি উত্তাল সমুদ্র। এবং পানিকে শাসন করা যায় না ঘরওয়ালি, আর না যায় তার গতিবিধি পরিবর্তন করা। বড়জোর তুমি উল্টো তার প্রবাহে ভেসে যাবে। সব হারিয়ে ধ্বংস হয়ে যাবে। তোমার ধ্বংস শেষটুকু ভেসে যাবে নিরুদ্দেশ পানির উন্মত্ত প্রবাহের সাথে। অন্তু স্লান হেসে সামান্য কাজ ঝাঁকালো। মানছি। জয় যেন অবাক হয়ে তাকায়। তার চোখে প্রশ্ন, তুমি আমার কথা মানছো?
অন্তুর হাসি কমে আসে, ভাবুক চোখে বাহিরের অন্ধকারের দিকে চেয়ে বলে, ধ্বংস হয়ে যাব বলছেন? তার মানে ধ্বংস হবার এখনো বাকি অনেকটাই, হ্যাঁ? জয় এবার অন্তুর অসুস্থতা মানল না, আর একটু সরে গিয়ে বসল। একটা চড়ুর ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে মুখে চোখে ভরে এক পাজা ধোঁয়া ছেড়ে হাসল। আমি হেরে যাব এবার তোমার কাছে, তাতে পস্তাবে তুমি। আপনি হেরে গেলে পস্তাবো? জয় ধোঁয়া গিলে দুপাশে মাথা নাড়ল। সেদিন আমার মতো ওভাবে হেরে যেতে না পেরে পস্তাবে। অন্তুর চোখে যে চোখ মারল, হারজিত আপেক্ষিক ঘরওয়ালি। তুমি তো আর্টসের স্টুডেন্ট, আপেক্ষিকতা বোঝো? বুঝি। জয় এক পেশে ঠোঁটে হাসে। দৃশ্যমান পরাজয় কখনো চূড়ান্ত বিজয় কারো জন্য, এবং জিতে যাওয়াটা হেরে যাওয়ার পথের প্রবেশদ্বার মাত্র। কখনো কখনো জেনে বুঝে হেরে যাওয়া মানুষ কখন জানেন? হুম, যখন মানুষের সামনে একটা পথ থাকে, বেঁচে থাকলে হেরে যাও, নয়তো তুমি মরে যাও। মৃত্যু আপনার মতো দায়বদ্ধতাহীন মানুষের জন্য। আমার কিছু দায় আছে। এবার উত্তরে জয় আমির বলছে, আমি দায়বদ্ধ হলে মেরে ফেলবে? অন্তু শুধু হাসলো, মনে মনে বলে উঠল, আমি বলছি, আপনি দায়বদ্ধ হবার পরেও মরণ হবে আপনার একমাত্র মুক্তির পথ। আমি আপনাকে দায়বদ্ধ করে তুলব, এবং যে কোনো শর্তে বাঁচিয়ে রাখব, প্রতিক্ষণে জীবিত করে আবার মেরে ফেলব। জয় অন্তুকে রাঁধতে দিল না, মেঝেতে বসিয়ে রেখে নতুন করে মশলা কষিয়ে রান্না শুরু করলো। পিকনিকে বিরিয়ানি রেঁধে অভিজ্ঞ তার হাত। অন্তু মেঝেতে বসে বসে দেখল, গলায় গামছা ঝুলিয়ে লুঙ্গি পরে একদম পেশাগত বাবুর্চির মতো রান্না করছে জয়। বিরিয়ানির গন্ধে সকাল সকাল দোতলায় মেখে উঠল। রাত্রে রাত্রে আবার গলা ছেড়ে গান ধরল, মায়ের পিছন ছাইরা দিয়া মন্টু হয়ে আসি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়ে আসি, সব কিছু ছাইরা আমি সাধু হয়ে আসি, প্রেমের আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি, প্রেমের গোষ্ঠী মেরেছি, বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি, বৈরাগ দিয়া কপালেতে তিলক লাগাইছি। বাহ! একদম মজা পেয়ে গেলাম। সেই লেভেলের গান গায় জয় আমির। তো জয় আমিরের আত্মা এখন আমার মধ্যে ভর করছে। আমি জয় আমিরের জায়গায় সুন্দর করে গানটা গাইলাম। যদিও ভালো হয়নি, তারপরেও গাইছি। আমি মজা পাইছি, তোমরাও মজা নাও, মজা পাও। তো রিমির কাছে গিয়ে বলল, আপনার বোরকাটা দিন রিমি। রিমি অবাক হলো, আপনি বোরকা পরবেন আরমিন? পরব। জয় তৈরি হয়ে ওয়ার্কশপে নেমে গিয়েছিল। অনেকগুলো দিন পর গায়ে বোরকা চড়তে গিয়ে অন্তর ভেতরে পাগলাটে বিভ্রম তৈরি হলো। সে দেখল, আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। অন্তু হুড়মুড় করে বোরকা পরে দৌড়ে গিয়ে আব্বুর হাতখানা চেপে ধরবে। রাস্তা পার হবে, ভার্সিটির গেটে নেমে বলবে, ছাতা খোলো, খুব রোদ আব্বু, প্রেশার বাড়বে কিন্তু। আমজাদ সাহেব গম্ভীর মুখে বলবেন, রোদে ভিটামিন ডি থাকে, প্রেশার বাড়ে কে বলছে তোকে? একা যাওয়ার চেষ্টা করিস না, আমি আসবো নিতে। আজ বাইরে জয় আমির দাঁড়িয়ে আছেন। সেই দিন প্রথমবার অন্তু জয় আমিরের জন্য বোরকা পরে তৈরি হলো। জয়ের নজরে পড়তেই তার চঞ্চল চোখ দুটো থমকে স্থির হলো। জয় দেখতে পায় এক জুনিয়র বোকা বাঘিনীকে, যে কালো বোরকায় আবৃত, সুন্দর চোখ দুটো তেজ, ধীর স্থির বেপত্তা চলন। জয়কে এড়িয়ে চলে যাচ্ছে সমাজবিজ্ঞান বিভাগের দিকে। জয়ের ভেতরে জেদ উঠল। জয় কুটিল হাসে। মেয়েটাকে রোজ যাকে জ্বালাতন করার চেষ্টা করে, মিশেমিশি চ্যালেঞ্জ ছড়ে। এটা তো সেই আরমিন। তার ঘরওয়ালির আসার কথা ছিল না। জয়ের বুকের ভেতর কেমন একটা লাগে, মস্তিষ্কে যে চাপ বইছে। আজ 3টা দিন তা একত্রে হয়ে জয়কে গলা টিপে ধরে। একবারও জিজ্ঞেস করে না, বোরকা কেন পরেছ হঠাৎই? জিহ্বা সরে না জয়ের। দুজন অনেকটা পথ হাঁটে আজ। রাস্তায় লোকে আলোচনায় বসে যায়, নোংরামি করে ধরা খেয়ে বিয়ে করা বউ সাবেক ভিপি জয় আমিরের। মেয়েটার লজ্জা শরম নেই, আবার পর্দা করে। এসব হলো ভণ্ড। জয় চুপচাপ হেঁটে যায়। দেহটাকে শূন্য লাগে তার। হামজা কেন আসছে না, বোঝাপড়া বাকি। এত হিসেব জয় এই সীমিত জীবনকে কিভাবে মেলাবে জয়? পরিণতিহীন এক অনিশ্চিত পরিণতির পথটা এমন এলোমেলো লাগে কেন আজকাল? রিকশাওয়ালা জয়কে দেখে দাঁত বের করে হাসে। তোমার কাছে কইলাম কম ভাড়া নিতাম না মামা, বেশি ভাড়া দেওয়ান লাগবো আমারে। বেশি ভাড়া তোমার শ্যাটার ভিতরে ভরে দিব মামা। আমি একজন বেকার লোক, না জানি তুমি কইবা ভাড়া লাগতো না। ওঠেন, এক্কেরে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসি। তুমি বড় লোকের বেটা,
বেশি ভাড়া না দিলে আমি রিকশায় টান দিমু না মানে দিমু না। এই শালা, টাকা কি গাছের ছাল না ভেড়ার বাল? দে তোর রিকশা দে, আমি চালাইয়া যাই বিনামূল্যে। দে। লন, আপনি যান গা। ন্যায্য ভাড়া না পাইলে আমি চালাইতাম না রিকশা। যাই রিকশায় চড়ে বসলো, আবার নেমে পড়ল। না, মান ইজ্জত এমনি নাই, তার উপর আবার তুই চালা, 2.5 টাকা বেশি দেব নে। চল জায়গা, ওঠো ঘরওয়ালি। অন্তু ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর থেকে যতক্ষণ দেখা গেল জয় একদৃষ্টে দেখল অন্তু শহীদ মিনার চত্বর পেরিয়ে সমাজবিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যাচ্ছে। এরকম এক সকালে এই মেয়েটিকে এই রূপেই প্রথমবার দেখেছিল সে। জয়ের রিকশা ঘিরে ধরল ছাত্রছাত্রী, জুনিয়ররা। চোখ ফেরাতে হলো জয়ের। অন্তু সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে প্রফেসর মনোয়ারা রেহমানের সঙ্গে সাক্ষাৎ করে উল্টো দিকে থেকে বেরিয়ে ভার্সিটির পেছন পথ দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালো। গাড়ি আসবে তাকে তুলে নিতে। মিনিট 15 চলার পর গাড়ি এসে থামলো এক পুরনো একতলা বাড়ির সম্মুখে। গাড়ির ভোঁতা আওয়াজে পেট গুলিয়ে আসছিল। বাসার ঘরে ঢুকে আদব কায়দাকে ছুটি দিয়ে সে দ্রুত বসে পড়ল সোফার উপরে। ঘরে মোট 4 জন পুরুষ। অন্তু এক সোফায় আলাদা বসা হেলান দিয়ে। একজন নারী পর্দার আড়াল থেকে একটি ছোট্ট মেয়েকে দিয়ে নাস্তা পাঠালো। আনসারি মোল্লা সাহেব অন্তুকে জিজ্ঞেস করলেন, তুমি অসুস্থ মা? না চাচা, আল্লাহর রহমতে ঠিক আছি। আপনি ভালো তো? আল্লাহ রেখেছেন। চোখ দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। মুরসালিনের খবর কি? কিছু বলেছে তোমাকে? সে আর মুক্তির আশা করে না, শুধু আপনারা বাচ্চাদের মুক্তি করুন, এই চাওয়া তার। আমি যেটুকু বুঝেছি। একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো? বলুন চাচা। তোমার আগে যেইবার দেখছি বোরকা পরো নাই, আজ কি নিরাপত্তার জন্য? আমাদের সাহায্য করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অন্তর ভেতরে এক তিক্ত অনুভূতি জন্মালো। সে তা গিলে প্রসঙ্গ বদলে ফেলল। বাচ্চাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্ত করতে আর একজন সাহায্য করবে বলেছেন। ঠিক সাহায্য নয়, বরং তিনি আমাদের উদ্দেশ্য ধরে ফেলেছেন। কিন্তু তিনিও চান বাচ্চাগুলো মায়ের কোলে ফিরুক। কে সে? একজন উকিল, ওদেরই লোক। কিন্তু আটকে উঠল সবাই। অন্তু আশ্বাস দিল, চিন্তা করবেন না, আপনাদের ব্যাপারে ওনাকে কিছু বলিনি, বলবও না। উনি শুধু জানেন আমি বাচ্চাদের মুক্তি চাই, কিন্তু কি করছি সেই সম্বন্ধে তেমন জানানো হয়নি। উনি চান মুরসালিন নিজেও ওদের কাছে হার স্বীকার করে মুক্তি হোক। মুরসালিন মহানের সঙ্গে কেমন অন্যরকম বোঝাপড়া রয়েছে ওনার। মুরসালিন কি বলে এই ব্যাপারে? আপনারা আমার চেয়ে মুরসালিন মহানকে ভালো চেনেন। এই কথাটা অন্তু বলল, বুঝছো? এতদিন বেঁচে আছে আল্লাহর শুকরিয়ায়। কি হালে রেখেছে ওরা কে জানে। হতে পারে আঘাত করে তাকে কাবু করেছে। অন্তু বলল, পারেনি। তাছাড়া হামজা কখনোই কোনো শর্তে মুরসালিনকে জীবিত ছাড়বে না। হামজা ঝুঁকি জিইয়ে রাখে না। মুরসালিন মহান আবার মুক্ত হয়ে তার পেছনে লাগবে। তার সাধের তৈরি জাহান্নাম ভেঙে ফেলতে চাইবে। এই রকম সুযোগ হামজা কাউকে দেবে না। কিছুক্ষণ নীরবতার পর আনসারী সাহেব বললেন, তোমার উকিল ওদের লোক, তবু তোমাকে সাহায্য করছে কেন? এর পেছনে কোনো অন্য ব্যাপার নেই তো? থাকলোই বা, ততদিনে আমি সবকিছু অন্যরকম করে ফেলতে চাই। তা কেমনে করবা? কত বলি কত কোরবানি হয়ে যাচ্ছে। তোমার মতো মেয়ে যদি আমাদেরকে সাহায্য করতে এসে বিপদে পড়ে, আমি খুবই অপরাধী হয়ে যাব রে মা মালিকের কাছে। সাবধানে থাইকো। অন্তু মনে মনে বলল, উল্টো আপনি আমাকে ক্ষমা করবেন চাচা। আমি বরং আপনাদেরকে ব্যবহার করছি। এই খেলার শেষ দেখা আমার একার পক্ষে সম্ভব না। আমি আপনার মতো এমন ওদের যে কোনো বিরোধীকে যানবাহন হিসেবে ব্যবহার করতে পারি ওদের ধ্বংসের পথে। অন্তু স্থির বসে থেকে জোয়ান লোকটির দিকে ফিরে তাকালো। আমার আন্দাজ সঠিক হলে আপনিই পুলিশ অফিসার। লোকটা মাথা নাড়ল। আপনার আন্দাজ সঠিক। এবং আমি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি থেকে রউফ কাউসার। আপনি কেন সাহায্য করতে চান আমাকে? আপনারা জয় আমির ও হামজাদের সহযোদ্ধা আমার জানা মতে। সূক্ষ্ম একটা খোঁচা মারল অন্তু। বর্তমান সরকার যতদিন পুরো এই আমলের প্রশাসনকে কিনে ফেলতে সময় নেবে, সেই পর্যন্ত আমার মতো কিছু বিরোধী থাকবে। বুঝলো, বিরোধী দলীয় সমর্থক। তাতে অন্তুর যায় আসে না। রাজনৈতিক দলাদলির সঙ্গে তার সম্পর্কতা নেই। কেবল তার একটি উদ্দেশ্য আছে। একটি ধ্বংসযজ্ঞের আয়োজন সে করবে, এবং এই ধ্বংসযজ্ঞে সে যে কাউকে উপাদান বানাতে পারে, যে কোনোভাবে। তার কোনো ভয় নেই।
পিছুটান আছে বেশ কয়েকটা যেগুলোকে দায়ভার বললে ভালো শোনাবে। এছাড়া আর কিছু নেই। অন্তু এক গ্লাস পানি খেলো বেশ কিছুটা সময় নিয়ে। এরপর বলল, আমি আপনাকে আজ জয় ও হামজার অপরাধ জীবনের বিশেষ একাংশের ফিরিস্তি দেব। কিন্তু তার আগে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? হুম, এভাবে না। এই শর্ত পূরণে আপনার বেঁকে বসার চান্স রয়েছে সিংহভাগ। কিন্তু তাহলে আমার চলবে না। বরং আপনি আমার শর্ত মেনে নিবেন। এর শর্তে আমি আপনাকে সেই ফিরিস্তি শোনাবো। বেশ কিছুক্ষণ চুপ করে রইল রউফ। উঁচু লম্বা কালো চেহারা। গায়ের রং কালো হলেও চেহারার গড়ন ভালো। চোখ দুটো গভীর, মুখের ভঙ্গিমা একটু কুটিল। সে অন্তুকে দেখল পর্যবেক্ষণের সাথে। অন্তু এতে আশ্বস্ত হলো। এই খেলায় একটু চতুর লোক তার চাই। সরলদের কোনো কাজ নেই এখানে। বলুন আপনার শর্ত, শোনা যাক। অন্তু বলল, জয় আমিরের যে কোনো একটা পাপের শাস্তিও মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু আপনি তার পাপাচারের গোটা অধ্যায় জেনেও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারবেন না। তাচ্ছিল্য করে হেসে ফেলল রউফ। কি আশ্চর্য ম্যাডাম! আমি আইনের কাছে দায়বদ্ধ, অথচ আপনি তো আমাকে কথায় কথায় আমাকে কাস্টমাইজ করে ফেলছেন। আপনি আমাকে যে তথ্য দিবেন তার জন্য অবশ্যই ধন্যবাদ, কিন্তু আইনকে কাস্টমাইজ করার বিষয়টা হাস্যকর। তার আগে আমি কারণ জানতে চাইব। অন্তু চোখ দুটো নুদে হেলান দিয়ে আরেকটু, কোনো প্রেমিককে তার প্রেমিকার সঙ্গে মিলিয়ে দেবার পিয়ন হিসেবে আমি আপনি এই চুক্তি করতে বসিনি এখানে। এবং আমি অযৌক্তিক অপ্রয়োজনে কোনো কথা বলার জন্য এতদূর বয়ে আসিনি অফিসার। তো কপাল জড়িয়ে বলল, কে প্রেমিক? জয় আমির। এবং তার পুরনো প্রেমিকা হলো মৃত্যু। সে নির্দিষ্ট একটা সময় অবধি বাঁচতে চায়, কেননা তার কিছু কাজ পুরো করা বাকি আছে। তা ফুরলে সে সেই পথে এগিয়ে যাবে যেখানে তার মৃত্যু অবধারিত। তা কেমন? হতে পারে সে তার কোনো শিকারের সামনে বুক পেতে দিবে, কিংবা আইনের সামনে পড়ে গেলে আইনের সামনে। তার কারণ? বেশ কয়েকটা কারণ আছে। কি কারণ? প্রথমত, সে জীবনকে ভয় পায়। মৃত্যু তার জীবনের একমাত্র মুগ্ধতা। দ্বিতীয়ত, সে তার কোনো শিকারের হাতে প্রাণ দিতে চায়, যেন এটা প্রমাণ করার মাধ্যমে হাসতে হাসতে মরতে পারে যে যে কোনো শিকারী তার মতো এক একটা প্রতিশোধ পরায়ণ, হিংস্র, পাপী জয়ামির হয়ে ওঠে, যেমনটা সে হয়েছিল। তৃতীয়ত, সে বন্দিত্বকে ঘৃণা করে। আইনের হাতে আত্মসমর্পণ করে বন্দী হবার বদলে সে অবশ্যই শখের সঙ্গে বুলেটের সামনে বুক মেলে ধরবে, যেটা কোনো মূল্যেই হতে দেওয়া যাবে না। ওয়েট ওয়েট, সেকেন্ড টাইম হোয়াট ইউ সেইড, আই ওয়ানা বি গট দ্যাট এগেইন, হোয়াট ডু ইউ মিন? অন্তু গভীর করে শ্বাস টানলো। সে নিজেকে তুলে ধরতে চায়। সে প্রমাণ করতে চায় যে কোনো শিকার একবার সুযোগ ও প্রাণ ফিরে পেলে শিকারী হয়ে ওঠে, ঠিক তার মতো। আর এটা পাপ নয়, এটা হলো প্রতিক্রিয়া। রউফ চায়ের কাপটা হাতে ধরে অনেকটা সময় চুপ করে বসে রইল। অন্তুর চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল। অন্তুকে অপাদমস্তক করার পর যেই দিন জয় তাদের বাড়িতে এসেছিল, রাবেয়ার ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জয় তখন হেসে বলেছিল, সবাই স্বার্থপর দেখেছেন। আগেরবার এসেছিলাম আমি এতিম বলে আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন। এবার যেই একটু ক্ষতি করেছি আর কথাই বলছেন না। অথচ এখনো কিন্তু আমি সেই জয় আমির, সেই এতিমই আছি। নাকি এখন আমার বাপ মা বেঁচে উঠেছে আমার? অন্তু সেদিন বুঝে গেছিল জয়ের চিন্তাধারাকে। এরপর সে শুধু আন্দাজকে প্রমাণ করেছে এবং জয়কে জানতে জয়কে জমিনের মতো খুঁড়ে গেছে। আপনার কাছে ওদের অপরাধের কেমন তথ্য রয়েছে? শুধু তথ্য নাকি প্রমাণও? প্রমাণে পরে আসছি, সাক্ষ্য দিয়ে শুরু করি। মাস কয়েক আগে মেয়র হামজা পটোয়ারি তার বোনের স্বামী সীমান্তকে খুন করেছে, আমার সামনে। রউফ নড়ে চড়ে বসল। আপনার সামনে? আপনি যে সোফায় বসে আছেন, ধরুন সেখানে আপনি কাউকে কুপিয়ে মারছেন, আর আমি ওই যে ওই দরজার কাছে দাঁড়ানো। এরপর পলাশ আজগর, তাকে মারা হয়েছে কাঠের মেশিনের টুকরো করে। সেই মেশিন ও কাঠের মিলের মালিকের হদিশ আমি আপনাকে দেব। তাকে ধরে নিয়ে আসবেন, এবং সে সাক্ষী দিতে অবশ্য রাজি হবে না। তার জন্য তাকে টর্চার সেলে রাখা লাগতে পারে ২-১ দিন। তাছাড়া তার একটা ছোট্ট মেয়েও আছে। যদি একটু অন্যায় উপায় অবলম্বন করতে চান তো তাকে জিম্মি করেও স্বীকারোক্তি নিতে পারেন। এবং তার এক পা পঙ্গু, সেটা করেছে জয় আমির। বিষয়টা প্রমাণ করতে এখন পুলিশ হেফাজতে থাকা কবির আপনার ভালো ইনফর্মার হতে পারে। সে উপস্থিত ছিল সে সময়। রউফ কাউসার পর্যবেক্ষকের মতো চেয়ে আছে, মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। অন্তু বলল,
সাবেক মেয়র ঝন্টু সাহেবের ছেলে মাঝার, তাকে জয় আমির জবাই করে মেরেছে। আপনি সেখানে ছিলেন? না, আমার হাতে থেকে চপ্পর নিয়ে গেছিল এবং আমি খুব ভুল না হলে তার মাথাটা কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেই কবরটাও শনাক্ত করে দিতে পারি এবং সেখানে আপনি পলাশের মাথার খুলিটাও পাবেন। আচ্ছা, রউফ কিছু লিখল। অন্তু বলল, এবং ঝন্টু সাহেবকে দুই ভাই মিলে মেরেছে বলেই আমার ধারণা। যদি একজনও মারে, সেই দিন বেরিয়েছিল দুইজন এবং এটার প্রমাণও আমার কাছে আছে। রউফ হাসল। তদন্তের সময় একটি সিসিটিভি ফুটেজে আমরা উদ্ধার করেছিলাম এবং সেখানে হামজা পটোয়ারিকে ঝন্টু সাহেবের বাড়ির রাস্তায় দেখা গেছে। কিন্তু উনাকে তেমন একটা জিজ্ঞাসাবাদের সুযোগ তখন পাইনি, কেননা উনি ক্ষমতাসীন দলের কর্মী। যেহেতু ওটা উনার শ্বশুর বাড়িও, সেক্ষেত্রে ব্যাপারটা কিছুটা চাপা পড়ে গেছিল। এবার আর এটা দ্বিধা রইল না। অন্তু যাবতীয় অপরাধের বিবরণ দেওয়ার পর আনসারী সাহেবকে বলল, মেয়র এখন ঢাকাতে, সে ফিরলে সব শেষ ধরুন। সুতরাং সে ফিরার আগে যা করতে হবে এবং স্বাভাবিকভাবে সে আজকাল ফিরে আসবে। এখন আপনাদের কাজ হলো সে যাতে এত দ্রুত ফিরতে না পারে এমন কিছু করা। কি করতে বলছো? গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিন। আহ, 2-4 দিন হাসপাতালে ঘুরে আসুক। বাড়ি আর ঢাকা করতে করতে পেরেশান হয়ে গেছে ভীষণ। সবাই কিছুক্ষণ চুপচাপ অন্তুকে দেখল। অন্তু উঠে দাঁড়িয়ে বলল, আপনারা পটোয়ারি বাড়িতে ঢোকার জন্য কালকের দিনটা পাবেন। কাল জয় আমিরকে নিয়ে বের হব আমি। এটুকু সময় পাবেন আপনারা। আচ্ছা, এবার দৃশ্যপট আসলো হামজার কাছে। হামজা বড় মহলের সঙ্গে একটা মিটিং শেষ করে হোটেলে ফিরল বেলা 11:30টার দিকে। হোটেলটা যে মন্ত্রীর, তার সঙ্গে মিটিং শেষ করে ফিরল সে। পাঞ্জাবিখানা খুলে খালি গায়ে শুয়ে পড়ল বিছানার ওপর। ঘুমের অভাবে শরীরে অসহ্য অস্থিরতা টের পাচ্ছিল। জয়কে গত দুদিনে বহুবার কল করেছে সে, কোনো সাড়া পাওয়া যায়নি। হামজা ওভাবে উঠে গিয়ে বেলকনির গ্রিল ধরে দাঁড়ালো। রাজধানীর এক অভিজাত হোটেলের বেলকনি থেকে ব্যস্ত এই মহানগরীর বড় বড় রহস্যময় লাগলো হামজার কাছে। এই ব্যস্ত নগরী কাউকে কিছু দেয় না, হাসিল করতে হয়। সেই হাসিলের সিংহভাগ অনৈতিক আদায়ে আদায়কৃত। হামজাকেও কিছু দেয়নি। দেয়নি বলাটা অকৃতজ্ঞতা হবে। ব্যথা দিয়েছে, কখনো শরীরে, কখনো খিদের, কখনো বা পরিচয়হীনতার, কখনো বা অনুভূতিহীনতার, কখনো বা এত লড়াই করে জেতা এইটুকু ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ে ব্যর্থ। ক্ষমতার লড়াই ছাড়া যারা লড়ে, তারা জানে তারা কতটা অসহায়। তারা চাইলেও একজন ভালো মানুষ হতে পারে না। নেশার চেয়ে বড় প্রবৃত্তি নেই, ক্ষমতার নেশার চেয়ে বড় নেশা নেই। রিমের মুখটা ভেসে উঠল চোখের সামনে। যারা রোজ ব্যথা পায় তাদের সয়ে যায়, যার একদম অভ্যাস ও অভিজ্ঞতা নেই তারা কিভাবে সইবে? হামজার জানা নেই। হামজা কখনো কিছু ধরে রাখতে চায়নি ক্ষমতা ও জয়কে ছাড়া। কিন্তু এরপর মনে হলো সে আরেকটা জিনিস ধরে রাখতে চাইছে, রিমিকে। সরল রিমিকে। সেই রিমি এখনো সরল কিন্তু তিক্ততায় বসে বশীভূত। হামজা আন্দাজ করে রিমি যখন তখন মুখে চেয়ে বসবে, আমাকে তালাক দিন। হামজা শক্ত করে চেপে ধরল গ্রিলটা। তার বলবান হাতের মুঠোয় ওপরের মোটা মোটা রগগুলো খাড়া হয়ে উঠল। বুকের ভেতর এক চাপা সূচালো ব্যথা টের পাওয়া যাচ্ছে। রিমির মুখে উচ্চারিত এই কথায় হামজার যে হেরে যাওয়া, হারিয়ে ফেলা ও ব্যর্থতা আছে, তা হামজা সামলাবে কি দিয়ে? এরপর ভয়টা হামজাকে বিষের মতো গ্রাস করে। সে সব সহ্য করতে পারবে, সে পারবে না। কিন্তু জয়ের চোখে তার জন্য অভিযোগ, ঘৃণা। মস্তিষ্কের মধ্যভাগটা দপদপ করে উঠল। মাথা ঝাড়া মারল হামজা। দ্রুত রুমে এসে প্রেসারের ওষুধ ও দুটো ঘুমের ওষুধ খেলো। তার ইচ্ছে করছে রুমটাকে ভেঙে আছড়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে। হামজা অস্থিরতা ও ভয়কে ঘেন্না করে। ক্ষমতা ও জয় তার। সে একটা আফসোসে আজ বহুদিন যাবৎ ঘুমায় না। অন্তু মেয়েটাকে ক্লাব ঘরে তুলে নিয়ে যাবার কথা ছিল। এরকম বারন্ত কাউকে পথে রাখতে নেই। অন্তুকে সে সুযোগ দিলে সে মুস্তাকিন মহানের মতোই কেচোর বদলে খুঁড়তে খুঁড়তে অজগর সাপ বের করে আনবে। এ কথা পলাশ জানতে পেরে বলেছিল, হামজা তুমি আমার হক নষ্ট করো না এভাবে। তুমি কি জানো কাকতালীয় ওই ছোট পাখির ভাই আমার কাছে ঋণী? ক্লাব ঘর ছাড়ো, তুমি আমার ঘরে আনো। আমার ওপরে তোমার ভরসা নাই? হামজা সম্মতি দিল। অন্তুর প্রধান দুর্বলতা তার আব্বু, দ্বিতীয়টা সম্মান। দুটো লুট করতে পলাশ সিদ্ধহস্ত, তার হাত পাকা। কিন্তু বাজির চাল পাল্টে দিয়েছে সেই সন্ধ্যার শেষক্ষণে জয় আমির। অন্তু বেঁচে গেল সেই দিন আমজাদ সাহেবও।
এরপর অন্তুকে ঢাকায় তুলে নেবার কথা ছিল, কিন্তু তার মাঝে অন্তু জয়কে থুথু নিক্ষেপ করে যে আরও একটা বড় চাল পাল্টে দেবে, হামজা তা ভাবতেও পারেনি। বিষয়টা সে জেনে বরং খুশিই হয়েছিল। সেদিন জয় পলাশের রুফটপ থেকে অন্তুকে বাঁচালেও এই থুথুর বদলা নিতে হলেও জয় এবার অন্তুকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু জয় তার আগে হামজাকে না জানিয়ে এক অঘটন ঘটিয়ে বসলো। থুথুর বদলে থুথুর আয়োজন করলো। হামজা সেই দিন অত অল্প সময়ে আর কিছু ভাবতে পারেনি। নির্বাচনের কদিন পর রেপুটেশন রক্ষার চেয়ে বড় কর্ম নেই একজন রাজনৈতিকের জন্য। নতুন অবস্থায় মানুষের মন ভাঙা যাবে না, মহান হতে হবে। সেই মুহূর্তে অন্তুকে হাতের মুঠোয় রাখার একমাত্র উপায় তার মাথায় জয়ের সাথে বিয়ে দেওয়া এসেছিল। হামজা বেডসাইড টেবিলের ওপরের ল্যাম্পটা তুলে এক আছাড় মারল। চুরমার হয়ে গেল তার বিকট শব্দ তুলে। এত বড় ভুল হামজা কি করে করেছিল সেদিন? আরো কয়েকটা ভুল হামজা করেছে সে কয়টা মাসে। সে মেয়েটাকে দুর্বল করতে অন্তিককে ট্রাকের চাকার নিচে পিষে ফেলেছে, পরিবারকে উচ্ছেদ করে ছেড়েছে। কিন্তু যেদি মেয়েটাকে জবাই করার সঠিক কাজটা সে করেনি। এবং সবচেয়ে বড় ভুল সে করেছে, সে জয়কে মেয়েটার কাছে ছেড়ে রেখেছে। এর পেছনেও অন্তুর একটা চাল বোধহয় খেটেছিল। অন্তুর সাথে জয়ের সম্পর্ক এতই বিশ্রী ও বিরোধী ছিল যে হামজার কখনো খেয়ালই আসেনি ওই মেয়েটার ওপর জয় নিজেকে হারাতে পারে কোনোদিন। রোজ মারধর, চেঁচামেচি, বৈপাক্ষিক বাগবিতণ্ডা, বোকা বোকা উত্তেজনা, হামজা যেন বিভ্রান্ত হয়ে উঠেছিল। হামজা বিছানার চাদর চেপে ধরে মেঝেতে হাঁটু গেড়ে বসল। ইচ্ছে করছে হাতুড়ি দিয়ে মাথার ওপর একটা বাড়ি মেরে সবটা থামিয়ে দিতে। দরজায় নক পড়ল। একজন সার্ভিস বয় এসেছে, সাথে একটি মেয়ে। মুখে সাজগোজ, শাড়ি পরার ধরন ও ব্লাউজ দেখে বুঝে ফেলল হামজা মেয়েটাকে। সার্ভিস বয় খুব বিনয়ের সাথে বলল, স্যার আপনার ড্রিঙ্ক ভেতরে রাখবো? হামজা হেঁটে এসে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, রাখো। সার্ভিস বয় মদের বোতল রেখেও দাঁড়িয়ে আছে দেখে বলল, কিছু বলবে? স্যার, একটু লাজুক হাসল ছেলেটা। ম্যানেজার স্যার ওকে পাঠিয়েছে আপনার সেবার জন্য। একা আছেন, একটু সঙ্গ দরকার হতে পারে। আমাদেরকে আপনার স্পেশাল সেবার জন্য বলে দেওয়া হয়েছে ওপর থেকে। হামজা অবহেলার দৃষ্টি মেলে একবার দেখল মেয়েটার দিকে। আসল চেহারা বোঝার উপায় নেই, এত গাঢ় সাজ সেজেছে। হামজা মনে মনে বকে উঠল, খান কি সাজছে কত! হোগা ভরা সাজের মায়ের সুদি, শালি স্লাট। এই কাজে সেজে আসার কোনো কারণ খুঁজে পেল না সে। বিয়ের পর আর কখনো অন্য নারীকে ছোঁয়া হয়নি। আজ বিরহ, মনের অস্থির যন্ত্রণা অথবা অনেক দিন রিমির ছন্ন সঙ্গ ছাড়া থাকার ফলে পৌরস্য উত্তেজনায় হোক, হামজার ভেতরে এক প্রকার আবেশ জাগল। মদ ও নারীর সঙ্গ এই মুহূর্তে খুবই দরকার। ছেলেটাকে চলে যেতে ইশারা করে মেয়েটাকে কাছে ডাকলো। মেয়েটা দরজা আটকে এসে নিজেকে লুটিয়ে হামজার পায়ের কাছে বসল। হামজা হাঁটুর ওপর কবজি রেখে ঝুঁকে বসে। এক আঙুলে থুতনিটা তুলে ধরে চেহারাটা দেখে। খারাপ না, তবে মেকআপের ওপর দিয়ে দু চারটে বরণও দেখা যাচ্ছে। মেয়েটা একদৃষ্টে হামজার ফুলে থাকা বুকটা ও শক্ত পেট ও বাহুর পেশি দেখছিল। শেষ অবধি আচমকা শ্যামলা বলিষ্ঠ বুকের কালো কুচকুচে পশমের ওপর হাত রাখল। হামজা তাচ্ছিল্যে হাসে। তার ভেতর থেকে আগ্রহ কমে আসছে। সে বেহায়া মেয়ে লোক পছন্দ করে না। মেয়ে মানুষ হবে লাজুক, পুরুষের সংস্পর্শে কুঁচকে যাবে এমন নারীকে ছুঁতে পুরুষ দেহ ব্যাকুল হয়। নড়াচড়ার মাঝে ইচ্ছাকৃত বুকের কাপড় ফেলে দিল মেয়েটা। হামজা দেখল কয়েকবার মুখে আঙুল নাড়ল। রাগে মাথাচাড়া উঠছে। যতবারই মেয়েটার দিকে চাইছে, তার ভেতরটা আবেদন করছে যেন চোখ দুটো রিমির লজ্জায় লাল নত মুখখানা পায়। তা না পেয়ে ভেতরে রাগ ও যন্ত্রণা বেড়ে অসহ্য পর্যায়ে চলে গেল। তার এই ৩৪ বছরের জীবনে এই শূন্যতার বোঝা সে বয়নি আগে। তার বাপ হবার ছিল, তার একজন স্বামী হওয়ার ছিল। সে নিজের একটা পরিবার চেয়েছে, যা তার কোনোদিন নেই। হামজার মনে পড়ল সে পরিচয়হীন হয়ে মরতে চলেছে। তারও জয়ের মতো আগে পিছে কেউ নেই। রিমি থাকতে দেয়নি। বুকটা কেমন মুচড়ে এলো। হৃৎপেশিতে টান অনুভব হলো। সে কি সব হারাতে চলেছে? জয়, রিমি, সন্তান, ক্ষমতা। চোখ বুজে নিজের বুক থেকে মেয়েটার হাত ছড়িয়ে শান্ত হিংস্র গলায় বলল, আউট। মেয়েটা বুঝতে পারল না যেন। হামজা চোখ খুলল। মেয়েটা আঁতকে উঠল। লাল টকটক করছে হামজার দুই চোখের শিরা। গম্ভীর দাড়ি, গোফালা মুখ, রক্তলাল চোখে চেয়ে হাত ছড়িয়ে নিল মেয়েটা। হামজা বলল, যাবার সময় দরজার নবলক করে যাবে। মেয়েটার চোখে হতাশা। সে যেন শুধু পয়সার জন্যই নয়,
হামজার মতো পুরুষের সঙ্গ পেতেই চাইছে আজ হামজাকে দেখার পর। ভয় পেয়ে মেয়েটার চলে যাবার পর হামজা মদের বোতল তুলে বসলো। সে বহুদিন এত মদ একেবারে বসে পান করেনি। তার মাথায় একটা চিন্তা এলো, সে যেমন নিজের সন্তান ও স্ত্রীর বিরহে এমন জঘন্যভাবে কাতর হয়ে পড়েছে, সে হামজা তার মতো পাথরের ভেতরে প্রাণ টের পাওয়া আজায় আজকাল। যেখানে জয় কি করে সামলাবে নিজেকে? ছটফট করে উঠল হামজা। অসম্ভব! এদিকের কাজ অতি শীঘ্রই সেরে তাকে দিনাজপুর ফিরতে হবে। জয়ের জীবনে কোনো পিছুটান থাকতে পারে না। হামজা রাখবে না। জয়কে সে ধ্বংস হতে দেবে না। তার কলিজার এক টুকরো জয়। চোখের সামনে জয়কে হেরে যেতে দেখা হামজার কাছে মৃত্যু সম। কল বেজে উঠল। এমপি মণ্ডল সাহেবের কল। তিনি জানালেন, কামরুল তার বড় ঘরে খুন হয়েছে। বাপ্পি আর রবিউল গুরুতর আহত বুলেটের আঘাতে। হামজার মস্তিষ্কে এমন সময় এমন সংবাদ গ্রহণ করতে পারছিল না যেন। অনেকক্ষণ মদের বোতলটা হাতে চেপে নির্বাক হয়ে বসে রইল হামজা। বড় ঘরে কি হয়েছে তার অনুপস্থিতিতে? তার একটা সম্ভাব্য দৃশ্য ফুটে উঠল হামজার চোখের সামনে। একটা গভীর করে শ্বাস টেনে চোখ বুজে বসে রইল মিনিট খানেক। দম ছেড়ে তাকালো। এরপর জয়কে কল করলো। ৩ বারেও কল রিসিভ করলো না জয়। জয় অন্তুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আর কারাগারে গেল না। ক্লাবে গিয়ে কয়েকজনকে বলল, ভার্সিটির আশেপাশেই থাকবি। তোদের ভাবে বের হলে রিক্সা ধরিয়ে দিয়ে পেছনে পেছনে এসে বাড়িতে ঢুকিয়ে দিবি। এরপর ৬-৭ জনকে সাথে নিয়ে কুষ্টিয়াগামী বাসে উঠল। দিনাজপুর থেকে কুষ্টিয়া কম বেশি ৮ ঘন্টার পথ। রাত ৮টা বাজবে সেখানে পৌঁছাতে। গাড়ি যখন গ্রাম্য সড়ক দিয়ে চলছিল, গাড়ির দুধারে ফসলি জমি, বাসের জানালা দিয়ে আসা সনসনে বাতাস। জয় সেই চলমান প্রকৃতির দিকে তাকিয়ে গেয়ে উঠল, কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো ফুল ফোটে না, কলমের কালি যদি যায় শুকিয়ে, জীবনের খাতা শূন্য থেকে যায়। আমি পারছি না গানটা গাইতে, সুর মিলছে না। যাই হোক, বুঝো একটু, তোমরা বুঝে নাও। তার ফোন বাজছে। ৩ বার বেজে গেল। হামজার কল। তার ধরতে ইচ্ছে করল না। এটা এক ধরনের ব্যথা। এই ব্যথার নাম জানে না জয়। এই যে সব রকমের ব্যথাকে ছড়িয়ে ওঠা এই ব্যথাটা একটা উৎপত্তি মুরসালিনের একটা বাক্য। সে তার একমাত্র অবলম্বনের প্রতি সন্দেহহীন। এই দ্বিধা তার ও হামজার মাঝে আসার ছিল না। ব্যথাটা রিংয়ের আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। চতুর্থবার রিসিভ করে চুপ রইল। হামজা বলল, কামরুলকে কে মেরেছে জয়? কে মারবে আমি ছাড়া? তুই মেরেছিস? আর কে মারার আছে? কেন? বাড়াবাড়ি করছিল। মারার উদ্দেশ্য গুলি করিনি, কিন্তু জায়গা মতো লাগছে, টপকে গেছে। আমার দোষ নাই কোনো। বাপ্পি আর রবিউল? কথাটা পুরো হবার আগেই জয় কল কেটে ফোন বন্ধ করে দিল। এখন জিজ্ঞেস করবে, কোথায় তুই? জয়ের কাছে জবাব নেই। সে হামজার কাছে এভাবে কথা বলতে চায় না। রাত 8:30টার দিকে মার্জিয়ার বাপের বাড়িতে 7 জন অজ্ঞাত যুবক ঢুকলো। বাড়ির লোকজনদের হাতে কেজি পাঁচেক মিষ্টি ধরিয়ে দিল। জয় চারিদিকটা দেখল একবার। দুটো ঘর দালান, ওপরে টিনের চাল। দুটো ছাপড়া টিনের বেড়াওয়ালা ঘর। তার মধ্যে একটা রান্নাঘর বোধহয়। মার্জিয়া বারান্দায় হাঁটছিল উঁচু পেট নিয়ে। জয়কে দেখে তার ভেতরটা কেঁপে উঠল। ঘেন্নায় ভরে এলো বুকটা। জয়কে সবাই প্রশ্ন করল, কে তুমি? জয় বেহায়ার মতো হেসে মার্জিয়ার দিকে ইশারা করে তুড়ি বাজালো। ওই তো ভাবি। কি জানো নাম? ধ্যাত শালার, বয়স হচ্ছে তো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। উম মার্জিয়া ভাবি। ওনার ননদের একমাত্র স্বামী আমি, জয় আমির। শাশুড়ি আর ভাবির সাথে দেখা করতে আসলাম। আপনারা খুশি হননি তো? খবরদার হবেন না। আমি একটু কুফা মানে অশুভ আছি। হি হি। ভালো আছেন ভাবি? মার্জিয়া আতঙ্কিত চোখে চেয়ে রইল। এমন ধরনের এক তাণ্ডব বছর ৫ আগে একবার হয়েছিল বাড়িতে। তারপর থেকে জীবন বদলে গেছে। ভাবি, আর মেইনের আম্মা কই? কোন ঘরে থাকেন উনি? রাবেয়া হলদে লাইটের আলোয় চশমা চোখে দিয়ে নিচু জলচৌকির ওপর বসে কাঁথা সেলাই করছিলেন। জয় জুতো পায়ে ঘরে উঠে গিয়ে উনার সামনে বিছিয়ে রাখা কাঁথার ওপর বসলো। রাবেয়া চমকে উঠলেন জয়কে দেখে। ওরা এই বাড়ি চিনে আসার কথা তো নয়। জয়ের মুখে সেই চঞ্চল হাসি। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রৌফ রসিক সুরে জিজ্ঞেস করে ওঠে, জয় আমিরকে মৃত্যুদণ্ড দিতে পারবো না।
তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকাই। যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেইখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়। সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেবে গেল। আর হামজা পটোয়ারী সাহেবেরটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধপঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না। রউফ সাহেব, আর যদি সে লাঠি হয়, তার ভালোবাসার বড় ধন। সেই দিশেহারা বুড়ো শেওয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এখানে আইসো কেন? হুমকি দিতে? আমারে ভয় দেখাতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাহলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেবে তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু করেছে? রাবেয়ার কথাগুলো একদৃষ্টে চেয়ে থেকে শুনল জয়। তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? ওরে শালা, আমারে যাতে গলা টিপে দিয়ে জয় বাংলা করে দেয় এই বুদ্ধিশুদ্ধি দিয়েছেন নাকি গতরাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বললেন, তার দরকার পড়বেন না। আল্লাহ বিচারক। আমার আল্লাহ আছেন। উনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, হুম হুম, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলে তো আপনার এই অবস্থা। সবার আসে জয়, আজ তুমি ভালো অবস্থায় আছো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা। এরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আজ নাই। জয় মাথা নুইয়ে হেসে ফেলল। আমি স্বয়ং জীবিত এক বদদোয়া। আমার ওপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এখানে আমারে ভয় দেখাইতে আইছো, যাতে অন্তরে দুর্বল করতে পারো? এক আমি তো আছি যারে জিম্মি করবার, আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মেয়ের কাছে। মেরে ফেলো আমারে। আমি সেই হতভাগী দুর্বল মা, যে তার দুই বেটা বেটিরে তোমাদের মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তর দুর্বলতা হবার জন্যে। তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তু আর কোনো দুর্বলতা না থাক। মারো। টসটসে গরম নোনা জল গাল ভিজে উঠল রাবেয়ার। জয়ের ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবেয়া। মারো, মারো না। অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে। যা খুশি করো। বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারে বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতো অভাগীর বাঁচারও হক নাই আল্লাহর জমিনে। অন্তুরে আমি বলতাম, এত তেজি হোস না, মেয়ে মানুষ এমন হইতে নাই। শোনেনি আমার কথা। ওর বাপের মতন বেপরোয়া হইল। আজ মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে। আমি অন্তুর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো। ওর কেউ নাই। আমি থাকলে আরো মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাতে চাইছিল। আমার সেই সাধ্যি নাই। আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো জয়? আমি মা হয়ে ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাবার জন্যে। আমার অন্তি কিচ্ছু পায় নাই কোনোদিন। কিছু চাইতেও না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপ মার ছিল। তারে জাহান্নামে দিছি আমি। আমার হাত বান্ধা। কিছু বলবার সাধ্যি নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো একটা ড্র্যাগার বের করে ধরে হাসে। এই নেন, আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি। ধরুন, জানের বদলে যান। রাবেয়া চোখ দুটো বুজে ছিটকে উঠল। খবরদার, ওই জিনিস আমরার হাতের কাছে আনবা না। দূরে সরে যাও। কেন? মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবেয়া কান্নার ভেজা চোখে মলিন হাসেন। তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কে গো, আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না তুমি আমার ছেলেরে মারছো? আমিও যদি সেই একই পাপ করি, আমার তোমার মধ্যে তফাৎ কি থাকলো? আমি কি বিচারক? বিচারক তো ওই এক মালিক। ওই জিনিস তোমার হাতে ভালো মানায়। তোমার তো দরদের লোক নাই। তাই তুমিই পারবা কারো দরদের জিনিস ছিনায়া নিতে। আমার হাত দুর্বল গো জয়। জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতো ভাবে না। শি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চাই।
বিচার করতে চাই। আপনার মহান নীতি সে মানে না। এটা জেনে কি আপনার কষ্ট হওয়া উচিত না? তুমি ছুঁয়ো না তোমার ওই হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় একদৃষ্টে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন আমাকে। এখন ছাড়ো। তুমি ছুঁয়ো না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না। তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মোছেন। জয় জিজ্ঞেস করে, হুম, সব মায়েদের জন্যই কি ছেলের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবা না মার দরদ। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়? যে মায়ের দরদ বোঝে সে মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে ওইভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমি অন্তিকের মতো ওরম রক্তাক্ত হয়ে পথের প্রান্তরে পড়ে থাকবো ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে। জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনের জন্য কাঁদতে নেই। জয় হাসে। আপনি একদিন আমাকে মা ডাকতে বলেছিলেন আমাকে। ওসব কথার কথা ছিল তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না, হুম? আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্তও ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলে না, জয় আমির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সেই ছিল একমাত্র নারী যে জয় আমিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার ওপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়ার হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম যাও। তোমার অন্তিকের একটা মেয়ে হবে, ঠিক তোমার মেয়ের মতো। কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য। খবরদার, আজ আসি। আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হো হো করে। তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যাই? চোখ মেরে গা ঝেড়ে উঠে দাঁড়ালো জয়। আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে। ভাবি, আপনার মেয়ে হলে নাম রাখেন হুমায়রা। একটা সতর্ক বাচ্চা দেই আগেই। এই নামটা সুন্দর, কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার। আমার ইজ্জত যাবে। খুব খারাপ লাগলো এই পাঠটা পড়ে। আমার কেন জানি বারবার গলা আটকায় আসতেছিল। আমি একটু থামে আবার এই পাঠটা পড়লাম। কতটা কষ্ট নিয়ে, আর আমার মনে হয় জয় আগে থেকেই বুঝতে পারছিল যে তার মৃত্যু খুব সন্নিকটে এবং সে মারা যাবে, এবং তার জন্য সব ব্যবস্থাগুলো সে ঠিক করে দিয়ে যাচ্ছে। জয় সকাল ৫:৩০টায় দিনাজপুরে পৌঁছালো। বাড়িতে ঢুকে দরজায় দুম দুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে উঠল, তরু, তরু, তোর। থেমে গেল জয়ামির। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু ২ প্লেটে খাবার বেড়ে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে ২-৪ কথা শোনাবে। দরজা খুলে অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারা রাত? কোথায় গেছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশে ওপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনিয়ে, জড়ানো না, একটু তেজস্ব স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে নিজের চিরচেনা রূপে হেসে ওঠে। হোয়াটস আপ ঘরওয়ালি? আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু হাঁটা ধরল ঘরের দিকে। জয় হাইবুট জোড়া নিজের রুম পর্যন্ত আস্তে আস্তে খুলল। তারপর দুটো দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পেছন ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না। দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরে, ভালোবেসে এইবার আয় কাছে তুই,
সব ভুলে একবার আয় তোকে ছুঁই। গোসল শেষে বেরিয়ে দেখলো অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যাহ শালা, বিয়ে মোটে একটাই করেছি, চাইলে আরেকটা বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই, তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তা মুখে খুব বেশি বলার দরকার পড়ে না বললেই চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতে আধো আধো কথাই সব জেনে বোঝা হয়ে যায়। জয় সপ্রতিভ হয়ে উঠল। কি বলেছে? কিছু বলেছে? ওপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল। কি বাবুদে, নিচে নামছিস কেন? নইলে ওপরে উঠে আসতো। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই, চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয় আনমনে নাক শিউরে মেঝের দিকে চেয়ে চোখ কুঁচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞেস করে, কুষ্টিয়ায় গিয়েছিলেন আপনি? চট করে তাকায়। অন্তুকে দেখে একটুক্ষণ, তারপর হেসে ফেলে, বাবার মুড়িদ টুড়িদ হয়েছ নাকি? দাওয়ায় বসে কবার কুত্তা খেদাও। অন্তু হাসে, সাধারণ জ্ঞান। আপনার মতো ধূর্ত লোকের ফোন দিয়ে আপনার ঘরে বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো হয়ে শুনেছেন, সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল, না, তখন আসলেই ঘুমাইছি। সেই দিন খেয়ে দিয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গেছিল এবং মুরসালিনীর কাছে কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছিল, যা চমকপদ, যা জয়ের চিন্তাধারা ও বড় গম্ভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটায় সে মদ পান করলো, সারা রাত মরার মতো ঘুমালো, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্যি তার নেই, তা বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতে ধরা যায়, তা বদলানোর জন্য সে সময় যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে, তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হলো রুম থেকে। রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? অন্তু বলল, আমার কি হয়েছে? রিমি বলল, বলতে চান না যখন, আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বাঁ চোখটা আজ কদিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ, আপনি বিশ্বাস করেন? অন্তু হাসল, করতে ইচ্ছে করছে এখন আপাতত, তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন লাফাচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আপনার আজ এমপির কাছে যাবার কথা, তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল। কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতের তালু দুটো দেখে অন্তু তাকিয়ে। জয় বলল, কে বলেছে? দোলন স্যার? আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এপাশ ওপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপির খুন করাতে চাও? অন্তু বলল, আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবেই। সে শুধু একটু বুঝলো, জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমে আছে। লোকটা নিজে ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে, নাকি আসলে সে অন্তুকে বাঁচাতে চায়, ভেবে পেল না। জয় বের হলে অন্তু বলল, আমাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকালো, তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুস্কি হাসে, জয় আমিরের মন বড় সিস্টার, কোনোদিন একবার তো তার জিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয় জয় আমির, তার দিল জিতে কেউ তার রুহের ওপর অবধি কবজা করে পেয়ে যায়, তার উপর আপনাকে দিয়ে সব করানো যায় সব। এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষক্ষণে কিছুই নেই আপনাকে দেওয়ার মতো, শুধু যন্ত্রণা ছাড়া। আসলে অবরুদ্ধ নিশীথ উপন্যাসটার আমরা এখন শেষ পর্যায়ে আছি, তাই এখন যদি ভিডিওতে রেসপন্স না থাকে, তবুও আমি এই উপন্যাসটা শেষ করব। কারণ এভাবে শেষের এত সন্নিকটে থেকে উপন্যাস না শেষ করা খুবই বাজে দেখাবে। আর যেমনই হোক আমি ইনশাল্লাহ উপন্যাসটা শেষ করব। তাই তোমাদের কাছে আবারও বলছি, প্রতিবারের মতো আবারও বলছি, ভিডিওতে বেশি বেশি করে রেসপন্স করো। রেসপন্স থাকলে কি হয় জানো, ভিডিও ছাড়ার আগ্রহ থাকে। মনে হয় না কেউ একজন আমার ভিডিও দেখছে, এই দেখছে, তারা অপেক্ষা করছে, এরকম একটা মনে করো মনের ভিতরে একটা উত্তেজনা থাকে। কিন্তু রেসপন্স না থাকলে এইটা কাজ করে না।
তাই তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করি ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।